না বলো, সাউন্ড আছে? যারা সালাম দিয়েছো সবার জন্য ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ব্যাপক বৃষ্টি হচ্ছিল বাইরে, চরম। আমি যেন তোমাদেরকে ছবি দেই, এটা পল্লবী স্টেশন, আমি ওই জায়গায় এসে পৌঁছাইছি। আর মেট্রোতে থাকাকালীনই বৃষ্টি, তো এখন বৃষ্টির মধ্যে বেরোবো কেমনে? দাঁড়াইছি কিছুক্ষণ, তো বৃষ্টির মধ্যে আবার কোনো রকমে বের হয়েছে, আধা ভিজা ভিজা, কাক ভেজা যেটাকে বলে আর কি, কাক ভেজা হয়ে তারপরে কোনো রকমে আসতে পারছি আর কি, আল্লাহ নিয়ে আসছে, হচ্ছে ব্যাপার। এখন আসো আমরা শুরু করব বাংলা শব্দ গঠন প্রক্রিয়া, হলো সমাস 2 নম্বর চ্যাপ্টার, যেটা এটা মানে 2 নম্বর লেকচার। এটা সমাসের 2টা পার্ট হবে, তো এটা হলো 2 নম্বর পার্ট। ওকে, এখন প্রথম পার্ট নিয়ে তোমাদের কোনো ডাউট আছে, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানাও, আমি একটু শুনতে চাই। ওকে, না, বৃষ্টিতে জ্বর আসে নাই, কাক ভেজা, হ্যাঁ হালকা পাতলা ভিজে গেছি, ধরতে পারো, এই হলো ব্যাপার। যদিও লাইভের মধ্যে আসলে তো এখন কথা বলা বা ভিডিও করাটা ঠিক হয়নি আমার, তারপরে একটু করতেছি যে এই বৃষ্টির মধ্যেও স্যার দেখো তোমাদের জন্য শুধুমাত্র যে তোমাদের কথা চিন্তা করে বৃষ্টির মাঝে স্যার কিন্তু ভিডিও ক্লাস নিতে আসছে। ভিডিও হচ্ছে, হ্যাঁ স্যার ভিডিও আচ্ছা। হচ্ছে। হ্যাঁ, তোমাদের কথা চিন্তা করেই আসছি। ব্যাপক বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি যেটাকে বলে আর কি। আর ঢাকা শহর তো মনে করো এমনি বৃষ্টি হয় না, যখন হয় খুব খারাপ অবস্থা হয়ে যায়, বুঝতে পারছো? সো দায়িত্ব যেটা তোমাদের সাথে উপস্থিত হওয়া, টাইমলি হতে পারে না, একটু দেরি হয়েছে, দুর্যোগ বুঝতেই পারো। আর আমরা হয়েছি, আমরা চেষ্টা থাকে আমাদের তোমাদের জন্য সর্বোচ্চটা করার, তোমাদের জন্য সর্বোচ্চ ডেডিকেশনটা দেওয়ার, আমাদেরকে দোয়ায় রেখো। তো আমরা লাইভে থাকি, আসো কথা বলি। যেটা বলছিলাম, আমরা হচ্ছে সমাস 2 অর্থাৎ সমাসের 1 নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে সমাসের 2 নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? এখন ওখানে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাইতে হবে আমাদের, সেটা হলো 1 নম্বর লেকচারে একটা পার্ট তোমাদের বাকি ছিল, মনে করে দেখো তো কোন পার্টটা বাকি ছিল। বাকি ছিল হচ্ছে তৎপুরুষ সমাসটা, ওই তৎপুরুষ সমাস নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে সমাস 2-এ এই জিনিসগুলো দেখব, দেখেই তারপরে আগাবে যে কর্মধারয়ের পরে গিয়ে আগাইলে তারপরে হচ্ছে তোমার এই যে তৎপুরুষ, তৎপুরুষের পরে ধরো সমাস গেল। ওকে, এই যে তৎপুরুষটা দিয়ে আমরা হচ্ছে আজকে শুরু করব, ঠিক আছে? কর্মধারের পরে তৎপুরুষ দিয়ে শুরু করব। তৎপুরুষ তৎপরবর্তী সময় হচ্ছে বাদবাকি সমাসগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন বলো, বিগত ক্লাসে তোমাদের কোনো ডাউট ছিল কিনা আমাকে একটু জানো। আগের ক্লাসে তোমাদের কি কি ডাউট ছিল একটু আমি শুনতে চাই, আমাকে একটু বলো। আমি তোমাদের ইয়ে দেখতেছি, কমেন্ট দেখতেছি। এনি ডাউট? আচ্ছা, তাহলে তৎপুরুষ থেকে বহুব্রীহি সবগুলো আজকে আমরা দেখে ফেলবো। তারপরে হচ্ছে বাদ বাকি কথা তোমাদেরকে প্রয়োজন, এটার পরে আরেকটা পিডিএফ আমি দিব, 2টা মিলে তোমরা পড়বা। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা শুরু করব হচ্ছে তৎপুরুষ দিয়ে, তাই তো? এই তৎপুরুষ, খেয়াল করো, এই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ঝামেলা যেটা সেটা হলো বিভক্তি যোগে বিভক্তি লোপে, এই জিনিসটা তোমরা ধরতে পারো না। বিভক্তি কেউ করে যুক্ত হইলো, বিভক্তি কেউ করে লুপ্ত হইলো, এটা তোমরা ধরতে পারো না। এটা নিয়ে আজকে কথাবার্তা আগে হবে, তারপর হচ্ছে বাকি কথা। দেখো, তৎপুরুষের সংজ্ঞা হচ্ছে এটা যে পূর্বপদে যুক্ত বিভক্তি বা অনুসর্গ, যেটাই বলি না কেন, আমি যেন আমি ডাকি না কেন, অনুসর্গ সমস্ত পদে গিয়ে লোপ পায়, সমস্ত পদে গিয়ে লোপ পায়, এবং পরপদের অর্থের, তোমাদেরকে বেসিক বুঝায় রাখছি আমি, পরপদের অর্থের কি থাকে, পরপদের অর্থের প্রাধান্য থাকে। আসো আমরা 2-3টা উদাহরণের সাথে একটু আলোচনা করলে জিনিসটা পাক্কা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, একটু দেখো এদিকে, গৃহের বধূ,
সমান সমান হইতেছে গৃহবধূ। এখন গৃহের, এখানে পূর্বপদ কোনটা? গৃহের। বিভক্তি কি যুক্ত ছিল? এর। এখন যখন তুমি গৃহবধূ বলছো, এই গৃহবধূ কথার মধ্যে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নাই, খেয়াল করে দেখো, কোনো বিভক্তি এখানে যুক্ত নাই। তাহলে এই জায়গায় দেখো ব্যাস বাক্যে পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত ছিল এর, এখানে গিয়ে সেটা লোপ পাইছে এবং পরপদের অর্থের প্রাধান্য হয়েছে। পরপদ কোনটা? বধূ। এই গৃহ হলো পূর্বপদ, বধূ হলো পরপদ। তুমি যখন গৃহবধূ বলো, তুমি কি ঘর বুঝো না একটা বউকে বুঝো? একটা বউকে বুঝো, যে তাদের বাড়ির গৃহবধূ জল আনতে যায়। তাই ঘর পানি আনতে যাইতেছে না ঘরের বউ? ঘরের বউ পানি আনতে যাইতেছে। এই হলো ব্যাপার। এখন প্রশ্ন হয়েছে ভাই বিভক্তি কি জিনিস, এটা একটু বলেন। আসো তাহলে বিভক্তি কি জিনিস এটা একটু তোমাদেরকে শিখাই। বিভক্তি, এই বিভক্তি হলো সহজ কথায় কিছু শব্দাংশ, কিছু শব্দাংশ। এখন তাদের কাজ কি? তাদের কাজ হলো শব্দের সাথে, শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক তৈরি করা, সম্পর্ক তৈরি করা। আর আরেকটা চমৎকার কাজ, সেটা হচ্ছে বাক্যকে অর্থবহ করা। অর্থাৎ সম্পর্ক তৈরি হইলে বাক্য কি হয়? অর্থবহ হয়। আসো তাদেরকে আমরা একটু চিনব, বিভক্তি একটু চিনব। একটা বাক্যের দিকে তাকাও, আমি বললাম গাছের ডালে, গাছের ডালে কিসের বাসা? পাখির বাসা। একটা অর্থপূর্ণ বাক্য। এখন গাছের ডালে পাখির বাসা থেকে তুমি বিভক্তি উঠাই দাও, এখান থেকে উঠাই দাও এর, এখান থেকে উঠাই দাও এ, এখান থেকে উঠাই দাও র। এখন যেটা বাক্য দাঁড়াবে সেটা হলো গাছ, ডাল, পাখি আর হইলো বাসা। এখন এটা কি কোনো অর্থবহ বাক্য হইল? গাছ, ডাল, পাখি, বাসা অর্থবহ বাক্য হইল না। কিন্তু গাছের ডালে পাখির বাসা যেটা একটা অর্থবহ বাক্য হইল। এই যে অর্থবহ হইল, যাদের কারণে হইল, এরা হচ্ছে বিভক্তি। এদের পরিচয় কি? এরা কারা? এরা হচ্ছে এরা, আমি লাল কালিতে লিখে দিই, এরা হচ্ছে এই কে, রে, এরে, এটা বিভক্তি। তারপরে এই যে র, এর, এটা বিভক্তি। তারপরে হচ্ছে এ অন্তস্থ ইয়, তে, এতে, এই এরা হচ্ছে বিভক্তি। বিভক্তি দুই রকমের হয়, শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। এগুলোর নাম শব্দ বিভক্তি, মানে এগুলোর নাম শব্দের সাথে বসে। যেমন তুমি কে, এটাকে বলতে পারো সুমনকে ডেকে আনো, ঠিক আছে? আর কবিতার ভাষায় বলা হয় সুমন রে ডেকে আনো। আর যদি বেশি মানুষ হয় সুমনের ডেকে আনো, বা ইত্যাদি ইত্যাদি এমন হয় আর কি। হ্যাঁ, বা তোমার সাধু ভাষার ক্ষেত্রে এই যে সুমনের বাড়ি, হ্যাঁ, পাখির বাসা, ঘরে আছে সে। আমরা যখন বলি সে আমার মনে আছে, সে আমার মনে আছে কিন্তু ঘরে নাই, ধরো বাক্য হলো এরকম, সে আমার মনে আছে কিন্তু ঘরে নাই। এখন এখান থেকে তুমি বিভক্তি তুলতে থাকো, তাহলে সে হলো সে, আমির সাথে বিভক্তি দিয়ে হয়েছে আমার, এটা হয়ে যাবে সে জায়গায় হয়ে যাবে আমি, গেল। এরপরে মনে, এটা হয়ে যাবে হলো মন, এটা হয়ে যাবে হলো ঘর, তখন হয়ে যাবে সে, আমি, মন, ঘর, মানে কিচ্ছু না। অর্থাৎ বিভক্তি উঠাই দিলে বাক্যর অর্থবহ থাকে না, এই জন্য বিভক্তি লাগে। এই হলো এদের পরিচয়। এরা তৎপুরুষ সমাসে যুক্ত হয়, পূর্বপদের সাথে যুক্ত হয় এবং এটা সমস্ত পদে গিয়ে আর থাকে না, ওখান থেকে আলাদা হয়ে যায়। তাহলে পূর্বপদে যুক্ত বিভক্তি সমস্ত পদে গিয়ে আলাদা হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। এমন বৈশিষ্ট্য যার, তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝছো কথাটা? ক্লিয়ার কিনা বলো? তাহলে তৎপুরুষ সমাসে বিভক্তি যুক্ত হয় কোথায়? পূর্বপদে, এক্স্যাক্টলি। এবং সেটা সমস্ত পদে গিয়ে কি থাকে না? থাকে না, থাকে না, আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে পরপদের অর্থের প্রাধান্য পায়। এখন পুরা বিষয়টাকে যদি আমি আরেকটু তোমাকে এখন তৎপুরুষ সমাসের বিভক্তি নিয়ে যদি দেখাই, অনুসর্গ নিয়ে যদি দেখাই, বিভক্তি অনুসর্গ সবই যেগুলো যেগুলো ইউজ হয় এগুলো একটু দেখাই দেই, যে বিভক্তি এবং অনুসর্গগুলো ইউজ হয় তৎপুরুষ সমাসে, যে বিভক্তিগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে এগুলো। এই যে যেটা দেখাইলাম তোমাকে, এই যে কে, রে, এরে, এটা যুক্ত হয়, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে যুক্ত হয় হলো যেটা লিখলাম, এই যে র, এর, এগুলো যুক্ত হয়। তারপরে এ, ইয়, তারপরে হচ্ছে তে, এতে, এগুলো যুক্ত হয়। এগুলোর প্রত্যেকটা হচ্ছে বিভক্তি, এগুলোর প্রত্যেকটাই কি? বিভক্তি। আর কিছু অনুসর্গ যুক্ত হয়, কিছু কি হয়? অনুসর্গ যুক্ত হয়। অনুসর্গ কারা যুক্ত হয়? এরা যুক্ত হয়। যেমন
এই যে দ্বারা, দিয়া, আর হইল কর্তৃক। তারপরে তোমার আর যুক্ত হয় হলো হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এরা যুক্ত হয়, এরা হচ্ছে অনুসর্গ। এখন আমরা এটাকে দিয়ে বাক্য তৈরি করে দেখব, বাস্তব কথা না যদি মিলে তাইলে তো আর এখানে লিখে উদাহরণ দিয়ে লাভ নাই, আমরা সমাসে চলে গিয়ে দেখব। আসো প্রথমটা দিয়ে একটু আমরা দেখি। দেখো, বইকে পড়া, এটা সমাস করলে হবে হচ্ছে বই পড়া। আচ্ছা, এখানে কোন বিভক্তি লোপ পাইছে? এই বিভক্তিটা লোপ পাইছে, এটা দ্বিতীয় বিভক্তি, এজন্য তারা বলা হয় দ্বিতীয় তৎপুরুষ। সমাসের ভাষায় ইন্টারমিডিয়েটে এই অনুসর্গ কথাটাকে সরাসরি ইউজ করা হয় না, সবগুলোকে একত্র ধরে বলা হয়। একত্র ধরলে এটাকে বলে দ্বিতীয়া, এটাকে বলে ষষ্ঠী, এটাকে বলে সপ্তমী, এটাকে বলে তৃতীয়া, এটাকে বলে হচ্ছে পঞ্চমী। অর্থাৎ সমাসের ক্ষেত্রে বিভাজনটা হচ্ছে বিভক্তির এইভাবে থাকে। একটু দেখো, সমাসের ডিরেক্ট সবগুলোকে একত্র করা থাকে, অর্থাৎ বলা হয় প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য অ, আর দ্বিতীয় বিভক্তি যেটা সেটা হচ্ছে কে, রে, এরে। তারপরে তৃতীয় বিভক্তি যেটা সেটা হচ্ছে দ্বারা, দিয়া, আর হচ্ছে কর্তৃক। তারপরে এই চতুর্থী বিভক্তি যেটা সেটা হলো দ্বিতীয়ার মতো, অর্থাৎ কে, রে, এরে। এরপরে যেটা পঞ্চমী বিভক্তি সেটা হলো হতে থেকে চেয়ে। এরপরে যেটা ষষ্ঠী বিভক্তি ওটা হলো র, এর। এরপরে যেটা সপ্তমী বিভক্তি সেটা হলো এ, ইয়, তে, এতে। এইভাবে বলা হয়। 9-10 এর বইতে এখানে অনুসর্গগুলা বাদ দিয়ে দিছিল, শুধু বিভক্তিগুলাকে রাখছিল। আমি একটু দেখাই 9-10 এর বইতে কিভাবে কাউন্টিং হয়েছিল, একটু একটু বোঝো। 9-10 এর বইতে এই যে প্রথমটা বাদ দিছিল, বলছিল শূন্য, থাকা আর না থাকা সমান। তৃতীয় বাদ দিছিল, বলছিল অনুসর্গ। পঞ্চমী বাদ দিছিল, বলছিল অনুসর্গ। চতুর্থী বাদ দিছিল, কারণ এর দ্বিতীয়ার মতো একই জিনিস, তো এটাও বাদ। তাহলে থাকছে কোনটা? থাকছে হলে এই যে এখান থেকে সপ্তমী, এই যে এ ওতে এতে, ষষ্ঠী র এর, আর ওখান থেকে কে রে এরে। 9-10 এর বইতে এরকম করে অনুসর্গগুলোকে আলাদা করে দিছিল আর বিভক্তিগুলোকে ছোট করে নিয়ে আসছিল। কিন্তু তোমাদের বইতে তোমরা যখন পড়বা সবগুলোকে একসাথে ধরে পড়বা, অর্থাৎ প্রথমটা টোটালি বাদ, আসলেই বাদ, এটা নাই। তোমার হাতে 0 টাকা থাকার অর্থ কোনো টাকা নাই, কোনো 1 টাকাও নাই। তো সেক্ষেত্রে শূন্য বিভক্তি থাকার অর্থ, প্রথম বিভক্তি থাকার অর্থ কোনো অর্থ নাই, মানে কোনো বিভক্তি নাই। তাহলে বিভক্তি যুক্ত হচ্ছে কই থেকে? 2 নম্বরটা থেকে। তাহলে কে রে এরে থেকে। এখন দ্বিতীয় থেকে ধরবা, যদি বিভক্তি দ্বিতীয় যুক্ত হয় তাহলে বলবা দ্বিতীয় তৎপুরুষ, এটা হলে বলবা তৃতীয়া। আর চতুর্থীটা হলে চতুর্থী, সেটা আলোচনা আছে বলবো। পঞ্চমী হলে পঞ্চমী, ষষ্ঠী হলে ষষ্ঠী, সপ্তমী হলে সপ্তমী। আসো এবার উদাহরণে যাই, এটার পাশে পাশে যাই, তাহলে তোমার জন্য সহজ হবে। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, ধরো তুমি বললা হচ্ছে এই যে বইকে পড়া সমান সমান কি? সমান সমান হলো বই পড়া। তারপরে হচ্ছে তৃতীয় তৎপুরুষ, ধরো আমি বললাম মন দ্বারা গড়া, মন দ্বারা গড়া সমান সমান হলো মন গড়া। এরপরে ধরো চতুর্থী তৎপুরুষ, চতুর্থীটা আমি একটু ভিন্ন পেজ আলোচনা করব, এখানে না। পঞ্চমীটা মনে করে বললাম হতে থেকে চেয়ে, তাহলে ধরো বিলাত হতে ফেরত বা স্কুল থেকে পলায়ন, স্কুল হতে পলায়ন। তাহলে এটা সমাস করলে হবে হলো স্কুল পলায়ন, স্কুল পলায়ন। আচ্ছা, এরপরে ষষ্ঠীটা হবে হলো র এর দিয়ে যদি বলি, ধরো আমি বললাম গৃহের বধূ, গৃহের বধূ সমান সমান হলো গৃহবধূ। এরপরে এ ওতে এতে যেটা যাবে সেটা হলো ধরো বললাম গাছে পাকা সমান সমান হলো গাছ পাকা। ওকে, অ্যাবসলিউট ড্রামা। হ্যাঁ, অ্যাবসলিউট ড্রামা না রে, কি যে হচ্ছে না হচ্ছে। তোদের পারভেজ ভাই পাকাইটা ফেলাইছে বেচারা, মানে দুর্ভাগ্য সঙ্গী হয়েছে আর কি। হ্যাঁ, ওই যে বাইরে একটা কাজ করার জন্য যে তামার টিনের পাতের মতো কি একটা আছে, রাখছিল, কাজ করতেছে কোন একটা কনস্ট্রাকশনের। বেচারা আসছে, দেখতে পায় নাই, এখন পালাই গেছে, পাকাইটা জোর করে রক্ত আসতেছে। ওরা আবার দেখে আসলাম মাঝখানে,
এই আর কি, আর কি করবি বল, সব একদিনে হয়ে যাচ্ছে। ওর জন্য দোয়া কর, পুরোটা পায়ে ভালো কাটছে। আচ্ছা, এখন যেখানে আমরা ছিলাম, ষষ্ঠী র এর গৃহের বধূ গৃহবধূ, এরপরে সপ্তমী গাছে পাকা গাছ পাকা, এখানে আমরা ছিলাম। অর্থাৎ আমরা বলতেছিলাম যে বিভক্তি লোপ পাবে সেই বিভক্তির নামে আমরা নামকরণ করব। অর্থাৎ এই যে এটা বইকে পড়া, বই পড়া, এখানে কে লোপ পাওয়ার কারণে এই যে এই সমাসটা বই পড়া, পরীক্ষার খাতে আমি এটাকে বলবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। আমি এটাকে কি বলবো বলো? আমি বলবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। ঠিক এখানে দেখো, এই যে দ্বারা দিয়া কর্তৃক যে কোনো একটা থাকলেই হবে, তিনটার একই অর্থ। মন দ্বারা গড়া, মন গড়া, আমরা বলি না তোমার মন গড়ার কথা আমি নিব না, তাহলে দ্বারাটা লোপ পাইছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় তৎপুরুষ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি দ্বিতীয় তৃতীয় লিখবো নাকি শুধু তৎপুরুষ লিখবো মার্ক পাওয়ার জন্য? এক্স্যাক্টলি, ভালো প্রশ্ন। শুধু তৎপুরুষ লিখলেও তুমি নম্বর পাইবা, যদি তুমি স্পেসিফিকেশন দিতে পারো দ্বিতীয় তৃতীয় পঞ্চমী, ভালো। আর যদি দিতে না পারো শুধু তৎপুরুষ দাও, তাইলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে পঞ্চমী হতে থেকে চেয়ে, স্কুল হতে পলায়ন, স্কুল পলায়ন। তো এখন দেখো এই যে হতে থেকে চেয়ে, হতেটা লোপ পাইছে, তাহলে এটা হবে হলো পঞ্চমী তৎপুরুষ। এরপরে ষষ্ঠী র এর গৃহের বধূ গৃহবধূ, গৃহের এর এখান থেকে এর লোপ পাইছে, সুতরাং এটার নাম হলো ষষ্ঠী তৎপুরুষ, কারণ ষষ্ঠী বিভক্তির লোপ পাইছে। এরপরে এখানে গাছে পাকা, গাছে এ লোপ পাইছে, সুতরাং এটা হয়ে যাবে তোমার সপ্তমী তৎপুরুষ। ঠিক, এখন তুমি যদি উদাহরণ নাও, এখানে বলতে পারো, এটা দিয়ে বলতে পারো দিবায় নিদ্রা। খেয়াল করো, দিবায় নিদ্রা, তাহলে কি হবে? দিবা নিদ্রা। বাকে পটু মানে কথায় পটু, তাহলে বাক পটু। ক্লিয়ার কথাটা? এভাবে তুমি এগুলো দিয়ে দেয়, অসংখ্য উদাহরণ আছে, পড়লেই পাওয়া যাবে। আমি তোমাদেরকে এই ক্লাসের পরে আরেকটা পিডিএফ দিব, বুঝতে পারছো? আরেকটা পিডিএফ দিব, ওটা ফ্রেশ পিডিএফ থাকবে, সেখানে খালি বিগত বছরের প্রশ্ন থাকবে আর কিছু সমাস থাকবে, একদম সমৃদ্ধ একটা পিডিএফ। তাহলে তোমরা সমাসের উপর 3টা পিডিএফ পাইবা, এটার পরে আরেকটা পিডিএফ আমি দিব। এই হলো ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে চতুর্থীরা কেন এড়ায় গেলেন? আসো চতুর্থী নিয়ে একটু আলাপ করি। দেখো, দ্বিতীয় বিভক্তি যেরকম, চতুর্থী বিভক্তি দেখতে একই রকম। তাহলে যেটা দ্বিতীয় তৎপুরুষ সেটাকে চতুর্থী তৎপুরুষ হবে নাকি হবে না? আমি কি একইভাবে দুইটাকে মেজার করব নাকি করব না, আলাদাভাবে করব? এটা হলো প্রশ্ন। আসো উত্তর দিচ্ছি। এটার উত্তর জানতে হইলে বাসর ঘরে যাওয়া লাগবে। কই যাওয়া লাগবে? বাসর ঘরে। কেমনে? শোন, একটা ঘটনা বলি। 2016 সালের ঘটনা খুব সম্ভবত এটা। আমি উদ্ভাসের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে গেছি ক্লাস নিতে। তো এসএসসির মডেল টেস্টের ক্লাস, তখন খুব রুম ভরা স্টুডেন্ট মডেল টেস্টের ক্লাস করতে আসতো। এখন লাস্ট 3-4-5 বছর ধরে মডেল টেস্টে পোলাপান খুব বেশি ক্লাস করতে আসে না, কম আসে, রুম ভরা। তো আমি এই সমাজ পড়াই দিছি, পড়ানোর ফাঁকে এক মেয়ে দ্বারা, যে মেয়েদের ক্লাস, এক মেয়ে দ্বারা জিজ্ঞেস করছে, ভাইয়া দ্বিতীয় তৎপুরুষ আর চতুর্থী তৎপুরুষ তো একই রকম, তাহলে যেটা দ্বিতীয়া, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি যেহেতু দেখতে সেম, এই যে দ্বিতীয় বিভক্তি আর চতুর্থী বিভক্তি দেখতে যেহেতু একই রকমের, তাহলে যেটাকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলতেছি ওটাকে আমরা চতুর্থী তৎপুরুষ বলতে পারবো কিনা? তা আমি পুরা ভরা ক্লাসে বলছি এটা জানতে হইলে বাসর করে যাইতে হবে। তো মেয়ে তো লজ্জা পেয়ে গেছে। তো ও লজ্জা পাওয়ার পরে বাকিরা আবার হাসে উঠছে, হু হু করে হাসে উঠছে। হাসে ওঠার পরে ও লজ্জা পাইছে, বাকিরা হাসছে, একজন একজনের গোতা দিতেছে, দেখ ভাই ওরে কি অপমানটা করলো, এরকম একটা। বাকিরা মজা পাচ্ছে, কিন্তু আমি জানি যে প্রশ্ন করছে ও ব্রিলিয়ান্ট, ও ধরতে পারছে, ও ধরতে পারছে বলে প্রশ্নটা করছে। কারণ দেখাই তো যাইতেছে দ্বিতীয় বিভক্তি দেখতে যেরকম, চতুর্থী দেখতে একই রকম, তাহলে দুটাকে একই সমাজ বলতে অসুবিধা কোথায়? এটা ওর মাথায় খেলছে, খেলছে বলে প্রশ্নটা করছে। সো ও ট্যালেন্টেড, ওর মেধা স্বীকৃত, কিন্তু ওই বাকি যেগুলো আছে ওগুলো জঙ্গলি, জঙ্গলিগুলো হাসতেছে। তো আমি ওরে বসাইছি, আমি বলছি যে বাসরগুলো যাওয়া লাগবে এটা বোঝার জন্য বলে আমি বসাইছি। কিন্তু আমি বুঝছি যে ও ব্রিলিয়ান্ট, কারণ হাদিস শরীফে আসছে প্রশ্নই জ্ঞানের অর্ধেক। অর্থাৎ তুই কি প্রশ্ন করতেছস, এখান থেকে বোঝা যাবে তোর নলেজ কোন লেভেলে। বুঝাতে পারলাম না? যার জ্ঞান যেমন তার প্রশ্ন তেমন, যার জ্ঞান কম তার প্রশ্ন দুর্বল, যার জ্ঞান ভালো তার প্রশ্নও ভালো হয়। এই জন্য হাদিসে আসছে, বুখারীর হাদিস, প্রশ্নই জ্ঞানের অর্ধেক। অর্থাৎ তোমার জ্ঞানের অর্ধেক বোঝা যাবে তোমার প্রশ্ন শুনলে। তা আমি ওরা বলছি এটা বুঝতে হলে যাওয়া লাগবে বাসর ঘরে। এখন তোদেরকেও বুঝাই কেমনে বাসর ঘরে যাওয়া লাগবে। দেখ জঙ্গলির দল, জঙ্গলিরা হ্যাঁ খুব মজা পাচ্ছে, একদম থাপড়ায় বড় লোক বানাবো। বাসরের জন্য ঘর কি হয়েছে ক? বাসর ঘর। এখন এখানে কে যায়? যারা হচ্ছে এরা বিয়ের জন্য পাগলা। শোন শোন, কি বিয়ে পাগলা? আমারে বিয়া দাও নাহলে বিষ খাইলাম।
তো যে বিয়ের জন্য পাগলা, তাহলে এটা আমি টানতে পারবো লম্বা? ঠিক আছে, যাও। তাহলে বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। এখন যে বিয়ে পাগলা, এখন তোর ওরে বিয়ে দিছে, দিলে ও কই যাবে? বাসর ঘরে যাবে। আচ্ছা, বিয়ে পাগলা মানুষ পাইলো বাসর ঘর। ওকে, এবার পরেরটা দেখ, পরেরটা দেখ, দেখ দেখ। ওর পরবর্তী গন্তব্য হচ্ছে এখানে, পাগলের জন্য গারদ, পাগলা গারদ। চান্দু, তুমি বাসর ঘরে যাইবা আর পাগলা গারদে যাইবা না, এটা হইতে পারে? বিয়ে যে করছে ও মরছে। কারণ পুরুষ মানুষ দুই রকম, একটা জীবিত আর একটা বিবাহিত। এখন তোরা যদি এই কথা আমার বাসায় কয়ে দেস, তাহলে তো সব শেষ, আমার রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আমি জানি তোরা এই কাজ করবি না। তাহলে দেখ, পাগলের জন্য গারদ কি? পাগলা গারদ। তাহলে প্রথমে ছিল একজন বিয়ে পাগলা, তারপরে বিয়ে করছে, পাইছে বাসর ঘর, তারপরে মাথা আওলায় গেছে গা, তারপরে সে গেছে কোথায়? পাগলা গারদ। সেখান থেকে সে বের হয়ে আসছে, বের হয়ে এসে বলছে আমি আই যা করছি আই ভুল করছি, আইবার আর ভুলের প্রায়শ্চিত্ত করুম। তখন সে গেছে কই? তখন সে গেছে হচ্ছে হজের নিমিত্তে যাত্রা। হজের নিমিত্তে যাত্রা সমান সমান কি? হজ যাত্রা। এখন এত কথা কেন বললাম দেখো, মনে রাখবা যে এই যে কে, রে, এরে, এরা যদি সরাসরি থাকে তখন দ্বিতীয় তৎপুরুষ হয়, মনে রাখবা। হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ হয়। কিন্তু মনে রাখবা এই জন্য আর নিমিত্ত যদি থাকে, জন্য বা নিমিত্ত, যেটা জন্য সেটাই নিমিত্ত, অর্থ একই, যেটার জন্য ওটাই নিমিত্ত যদি থাকে, তখন তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ। তখন তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ। আমি কি তোমাদের বোঝাইতে পারছি? জন্য নিমিত্ত থাকলে তখন তাকে কি বলা হয়? চতুর্থী তৎপুরুষ বলা হয়। দ্যাট মিনস, একটু বড় বড় করে এখানে তাকাও, তাকালে বুঝতে পারবা আমি এটাই বুঝাইছি যে সরাসরি যদি তুমি এই বিভক্তিগুলো পাও, বিভক্তি পাইলে তুমি দ্বিতীয় তৎপুরুষ বলবা। আর চতুর্থী তৎপুরুষ ভিন্ন, বিভক্তি একই রকমের হইলেও সমাসটা ভিন্ন। অর্থাৎ যদি জন্য বা নিমিত্ত ব্যবহার হয়, তখন এগুলোকে বলা হয় চতুর্থী তৎপুরুষ। তাহলে আমি যখন এই উদাহরণটা দিলাম যে বাসরের জন্য ঘর, বাসর ঘর, এই যে দেখো জন্য আছে, তার জন্য, এই যে এগুলো সবগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তখন ওই মেয়ে যে প্রথমে লজ্জা পাইছিল, এবার সে খুশি। আর বাকি যারা মজা নিছিল, এবার তারা চুপ করে গেছে, কারণ প্রমাণ হয়ে গেছে যে প্রশ্ন করেছিল সে ছিল ব্রিলিয়ান্ট, ও ধরতে পারছিল। আর যারা হাসছিল ওরা ছিল হুদাই এমনি। এখন বুঝছস কিরে? যেটা জন্য ওটাই নিমিত্ত, যেটা জন্য ওটাই নিমিত্ত। তুমি জন্যর জায়গায় নিমিত্ত ব্যবহার করতে পারবা, নিমিত্তর জায়গায় জন্য ব্যবহার করতে পারবা, সমস্যা নেই, যখন যেখানে যেটা শুনতে ভালো লাগে। এখন মনে কর ছাত্র, এই যে ছাত্রাবাস, এটা কি হবে? ছাত্রাবাস, এটা তো সমাস হিসেবে আছে সমস্ত পদ। তাহলে ছাত্রদের জন্য আবাস, বাস না, বাস না, সকল বাস ছাত্রদের জন্য না। তাহলে এটা বানায় লিখতে হবে, এটা ব্যাসবাক্য কি? ছাত্রদের জন্য আবাস। তাহলে ছাত্রদের জন্য যদি আবাস হয়, তার নাম হলো ছাত্রাবাস। বুঝাইতে পারলাম? এখন আমি যদি মনে করি ভাইয়া আমি এখানে জন্য লিখবো না, আমি লিখবো ছাত্রদের নিমিত্তে আবাস, লিখতে পারো, শুনতে একটু অড শোনায়, বাট এখানে দেখো এই জন্যটা শুনতে ভালো লাগছে, এগুলো সব শুনতে ভালো লাগছে, কিন্তু এখানে হজের নিমিত্ত যাত্রা বললে একটু বেশি সুন্দর লাগে, একটু বেশি ওজন লাগে কথাটার মধ্যে। এই জন্য এখানে হজের নিমিত্তে যাত্রা লিখে দিছি আমি, হজ যাত্রা, কথাটা সুন্দর হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না পারো নাই? কা কথাটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? মাথায় কি গেলছে না? গেলছে না? ক্লিয়ার? ওকে। এখন ধর আম্মু পাশে শুনতেছে, হ্যাঁ আন্টিরে বসায় রাখ নিপু, কোনো অসুবিধা নাই, বসায় রাখ, আন্টি বসুক, বসলে পুরা জিনিসটা উনি উনি বুঝলে বুঝতে পারবে আমি তোরা কি বুঝাইতেছি। আর মাঝে মধ্যে আমরা কি পড়াই, গার্ডিয়ানদের শোনার দরকার আছে, নইলে তোরা যে পড়স না, তোরা যে ভণ্ডামি করস, এটাও তো মুরব্বীদের জানার দরকার আছে, যে ভাইয়ারা পড়াইতেছে আর তুমি পরে টাল্টি বাল্টি করো, দরকার আছে না ওনাদের জানার? তাহলে এখন বলো দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে যে পার্থক্যগুলো ছিল আমরা সেগুলো ধরতে পারছি কিনা? যেটা দ্বিতীয়া আর যেটা চতুর্থী আমরা ডিস্টিংগুইশ করতে পারবো? পারবো আমরা, রাইট? এবার আসো তোমাদেরকে আরেকটা ঘটনা শোনাই।
উপমহাদেশে প্রথম যে বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা উদাহরণ আছে এখানে দেখো। তো উপমহাদেশে প্রথম যে বিজ্ঞাপন দেয়া হয়েছিল এটা হচ্ছে চায়ের বিজ্ঞাপন। আমি তোমাদেরকে এখন একটা মেথোডোলজি শেখাবো, তোমরা বড় হলে এটা কাজে লাগবে, সবার কাজে লাগবে যারা টিচার হইতে চাও বা তোমরা অনেকে রিলেট করতে পারবা। এটাকে ইংলিশে বলা হয় প্যাডাগজি। এই প্যাডাগজি শব্দের অর্থ হচ্ছে শিক্ষকতার বিজ্ঞান, PEDAGOGY, প্যাডাগজি। এটাকে শিক্ষকতার বিজ্ঞান বলে। শিক্ষকতার বিজ্ঞান আসলে কি জিনিস একটু বলতেছি। উপমহাদেশে প্রথম যে বিজ্ঞাপন ছিল সেটা হচ্ছে চায়ের বিজ্ঞাপন, চা। এখন চা এখানে ফলে ইংরেজরা দেখলো এখানকার জিনিস যদি আমাদেরকে খাওয়াইতে পারে তাহলে আমাদের থেকে তারা টাকা নিতে পারবে, আমাদেরই জিনিস প্রক্রিয়াজাত করে আমাদেরকে খাওয়াবে, আমরা কিনে খাবো, তাদের বিজনেস হবে। কিন্তু বাঙালি চা তখনও খায় না, বাঙালি চায়ে অভ্যস্ত না, বাঙালি চা খাবে না। তখন মোড়ে মোড়ে তারা চা ফ্রিতে দিল, বাঙালি তাও খাবে না। উপমহাদেশের মানুষ চা তখন খাওয়া শিখে নাই, চা খাবে না। তখন ইংরেজরা কল্পনা করলো যে সর্বনাশ, বিজ্ঞাপন দিই। তখন তারা বড় করে বিজ্ঞাপন দিল। বিজ্ঞাপনের মধ্যে লিখলো, যাহাতে নাই মাদকতা দোষ, পানে করে চিত্ত পরিতোষ। এটা ছিল প্রথম বিজ্ঞাপন পুরা ভারতীয় সাবকন্টিনেন্টে। এই ভারতীয় উপমহাদেশ বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরো এলাকাতে ওরা, আমরা এখন বিলবোর্ড বলি না, ওইরকম মোড়ে মোড়ে তারা বড় করে লিখে দিল চায়ের ছবি দিয়ে, তারপরে মানে চা সম্পর্কে লিখলো যাহাতে নাই মাদকতা দোষ, মানে এটা মাদক না। পরে লিখলো পানে করে চিত্ত পরিতোষ, মানে খাইলে আপনার মনটা ভালো হবে। বাঙালি তাও খায় না। তখন ইংরেজরা দেখলো যে সবার ঘরে ঘরে গরু আছে, আমরা দুধ পানে অভ্যস্ত, আমরা তখন দুধ খাই, আমরা পানীয় হিসেবে এটাকে পছন্দ করি। তখন তারা কি করলো, দুধের সাথে চা মিশাই দিল, দিয়ে তারা দুধ চা বানাইলো, বানায় সেটাকে সার্ভ করলো। সার্ভ করার পরে এবার বাঙালি আস্তে আস্তে খায়, কই না দুধের সাথে যেহেতু মিশাইছে খাইয়া দেখি কেমন লাগে। খাইছে, খাই দে ওয়াও ভাল লাগে, আসলে তো এটা ফিল আসে। এই হলো আমরা আস্তে আস্তে চা খাওয়া শিখছি। পরে ইংরেজরা চা আর ফ্রিতে দেয় না, আমরা কিনে খাই। বোঝা গেছে? এখন দেখো, আমরা চা খাই না কিন্তু আমরা দুধ খাই। তখন তারা কি করছে, দুধের সাথে চা মিশাই দিছে। ওকে, সো তুমি আসলে পড়া বুঝো না, তুমি স্টোরিটা বুঝো। তুমি বইয়ের থিওরি বুঝো না, তুমি লাইফের অনেকগুলো বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ বুঝো। তুমি পড়া না বুঝলেও তুমি জঙ্গলি বিয়ে পাগলা এটা তুমি বুঝো। তুমি পাশরঘর কি জিনিস বুঝো, জুতাখোর তুমি বুঝো, তুমি পাগলা গরত বুঝো, হজযাত্রা বুঝো, এগুলো তোমার মাথায় ঘুরে। সো দিস ইজ প্র্যাকটিক্যাল লেসন। সো টিচার যখন ক্লাসকে ফানি করেন, টিচার যখন ক্লাসকে রিলেট করেন, তখন তুমি বেশি বুঝতে পারো। এই জন্য টিচার এক্সাম্পল দেওয়ার সময় ওরকম রিলেট করে এক্সাম্পল দেয়, যার জন্য তুমি বুঝো। এটা শিক্ষকতার বিজ্ঞান, এটাকে খুব ছোট করে দেখার কিছু নাই। এটাকে ইংলিশে প্যাডাগজি বলে। শিক্ষকতা মানেই এটা, এমনভাবে রিলেট করা লাইফের সাথে যাতে সে হাসতে হাসতে জিনিসটাকে শিখে ফেলে। পড়াকে যদি তোমার কাছে কোনোদিন পড়া মনে হয় তাইলেই শেষ। বুঝছো? ওকে, এখন আসো আমরা তৎপুরুষ সমাসের পরের পাটে যাব আমরা। তুমি এই পর্যন্ত তৎপুরুষ আমি যা দেখাইছি এগুলো তুমি পারবা এবং এগুলো সব থেকে সহজ। কিন্তু তুমি পারবা না, যেটা পারবা না হলো উপপদ তৎপুরুষ, এটা তুমি পারবা না। এটা পড়তে গেলেই তোমার ঝামেলা হবে। এই উপপদ তৎপুরুষের সংজ্ঞার দিকে একটু তাকাও, আমি সংজ্ঞাটা আগে লিখবো, তারপরে হচ্ছে ডান পাশে বাদ বাকি আলোচনা। এই সংজ্ঞার মধ্যে বলা আছে যে এরকম, সংজ্ঞাটা এরকম, হ্যাঁ, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয়, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে, এটা খুব সহজ, তোর আগে একটু ভয় দেখাই, কৃৎপ্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। তারপরে বলা হচ্ছে কৃদন্ত পদের সাথে, কৃদন্ত পদের সাথে উপপদের সমাসকে, উপপদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উপপদ তৎপুরুষ সমাস বলে। এখন ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করি। তুমি এই সংজ্ঞাটা একবার চোখে দেখে রাখো, তোমার বুঝতেও হবে না, পড়তেও হবে না, আমার দিকে তাকাও, খুব খেয়াল দেখো তো তুমি এটা শুনছো কিনা, পকেট মারে যে, সমান সমান কি, পকেট মার।
তোমাদের ওই যে বলছিলাম কোন কোন টিচার এই সমাজটা পড়াইতে এসে বলছে এটা এক কথায় প্রকাশের মতো, বলছে না? বলছে তো, লাইফের যে ভুলগুলো ছিল সেগুলো এখন ধরা পড়বে। টিচার পড়াইতে এসে বলছে এটা এক কথায় প্রকাশের মতো, কিন্তু আমি তোমাদেরকে প্রথম লেকচারে ক্লিয়ার করে দিছি এক কথায় প্রকাশ আর সমাসের মধ্যে পার্থক্য কোথায়, সম্পর্ক কোথায়, রাইট? আচ্ছা, তারপরে দেখো ছেলে ধরে যে, ছেলে ধরে যে সমান সমান কি ছেলে ধরা। আচ্ছা, তারপরে ধরো এরকম সত্য বলে যে সমান সমান কি সত্যবাদী। এখন বোর্ডের দিকে তাকাও, চোখ বড় বড় করে দেখবা। দেখো তো, পকেট মারে যে, পকেট মারে, এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কোনটা? মারে। ছেলে ধরে যে, এখানে ধরে। সত্য বলে যে, বলে। এখন এখানে আসো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। এই জায়গাটার মধ্যে তোমার একটা ডাউট আছে। ডাউটটা হচ্ছে কৃত প্রত্যয় জিনিসটা কি? মনে রাখবা, ধাতুর সাথে কোনো প্রত্যয় যুক্ত হলে তাকে কৃত প্রত্যয় বলা হয়। আমি তোমাদেরকে ধাতুর একটু সামান্য আইডিয়া দিছিলাম, আমার মনে আছে, মনে হয় ব্যাকরণিক শ্রেণী যখন আমি পড়াই। যেমন ধরো এই যে ধর শব্দটা, এটা একটা ধাতু, তুমি তার সাথে যখন লাম বলবা তখন ধরলাম, খেয়াল করো। সো ক্রিয়াপদের এরকম মূল অংশ যেটা, এটা কি বলা হয়? ধাতু। বুঝতে পারছো? ঠিক এমনি ভাবে মনে করো এই যে আন, এই আন কথাটা একটা ধাতু। আনের সাথে মনে করো বললাম ছে, তাহলে হলো আনছে। সে কি করছে? বারবার বিজয়ের মুকুট ছিনিয়ে আনছে, আনছে ক্রিয়াপদ। তাহলে এই আন কথাটা হলো ধাতু। এই ধাতুর পাশে এই রুট বা প্রকৃতি চিহ্নটা দেয়া হয়। তারপরে মনে করো আরেকটা আছে, ধরো আমি বললাম এরকম করে বল। এই বল এটার সাথে মনে করো কেউ বললো যে ছেন, তাহলে সমান সমান কি হলো? সমান সমান হলো হলো বলছেন। তাহলে এই হলো বল আর তার সাথে ছেন, বলছেন। এই হলো, দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, সো এগুলো হচ্ছে ধাতু। এখন ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন ওই প্রত্যয়কে কৃত প্রত্যয় বলা হয়। যেমন ধরো এই হলো ধর আর তার সাথে হলো আ, সমান সমান কি? সমান সমান হলো ধরা। এই যে আ আছে এটাই হলো গিয়ে কৃত প্রত্যয়। এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কেন? এটা কোনো ধাতুর সাথে যুক্ত হয়েছে। যদি ধাতুর সাথে যুক্ত না হইতো তখন তাকে আমরা তদ্ধিত প্রত্যয় বলতাম, তদ্ধিত প্রত্যয় বলতাম। যেমন দেখো এই হলো হাত আর তার সাথে হলো আ, সমান সমান কি? হাতা। তা হাতা তো হলো এই যে হাতের জামার হাতল, এই যে হাতা, এটা হলো হাতল। এটার মূলে আছে হাত। আর হাত শব্দটা তো আর ধাতু না, এটা একটা নাম শব্দ। সো নাম শব্দের সাথে প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই যে এই প্রত্যয়টা, এটার নাম হচ্ছে তদ্ধিত। তোমরা 9 এটা পড়ে আসছো, তদ্ধিত প্রত্যয়। এখানে ধাতুর সাথে যুক্ত হওয়ার কারণে হয়েছে কৃত প্রত্যয়। তাহলে তোমরা কি কৃত প্রত্যয় বুঝছো কিনা? কৃত প্রত্যয় হচ্ছে সেটা যেটা কোনো ধাতুর সাথে বসে। আওয়াজ দাও, এটা না বললে আমি আবার পরবর্তী পাঠে যাব না। বলো, দ্রুত বলো, কৃত প্রত্যয় কোনটা? দ্রুত বলো, বলো বলো। ছেলে ধরা হচ্ছে যারা বাচ্চা কাচ্চা অপহরণ করে, এদেরকে ছেলে ধরা বলে। ওকে, নাইস। তাইলে আমরা এখান থেকে কৃত প্রত্যয়ের আইডিয়াটা মোটামুটি শিওর হয়ে গেছি যে কৃত প্রত্যয় হচ্ছে এরকম ধাতুর সাথে যুক্ত প্রত্যয়। এখন আসো ব্যাক সাইডে আবার যাই। তাহলে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। তাহলে বোঝা গেল একটা কৃত প্রত্যয় পাবো, এটা হচ্ছে 1 নম্বর কথা। এই পর্যন্ত একটা কৃত প্রত্যয় পাবো। দ্বিতীয়ত দেখো, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তারে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে কৃদন্ত পদ কোনটা? কৃদন্ত পদ হচ্ছে এটা যে পদের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়, এটাই কৃদন্ত পদ। এই যে ধরা, এটা হলো কৃদন্ত পদ, কারণ কোন পদের ভিতরে যদি কৃত প্রত্যয় যুক্ত থাকে এটাকে কৃদন্ত পদ বলে। সোজা কথায় যে পদের ভিতরে ধাতু যুক্ত থাকে। এখন আমি এটাকে যদি ডিগনিফাই মানে কি বলে ডিফাইন করে আমি বলবো যে ধাতু যুক্ত পদ সমান সমান এটার নামই হলো কৃদন্ত পদ। তাহলে ধাতুযুক্ত পদ যেটা তার নামে কৃদন্ত পদ। এখন আসো ব্যাক সাইডে যাই। দেখো, পকেট মারে যে, পকেট মার, এই পুরা বাক্যে এই মারে কথাকে ভাঙলে তুমি এর ভিতরে কি পাচ্ছ? মারে এটাকে ভাঙলে কি পাও? এখানে পাও হচ্ছে মার আর তার সাথে হচ্ছে এ। তাহলে মার হচ্ছে ধাতু, কারণ মার থেকে মারলো, মারলাম, মারবেন। দেখো ক্রিয়াপদ বানানো যাচ্ছে, যেটা দিয়ে ক্রিয়াপদ বানানো যায় ওটাই ধাতু। ঠিক এখানে দেখো ধরে, এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাইবা? পাইবা হচ্ছে ধর আর তার সাথে পাইবা হচ্ছে এ, ধরে। ঠিক বলে, এটাকে যদি ভাঙো তখন কি পাইবা? পাইবা হচ্ছে বল, তারপরে হচ্ছে এ, সমান সমান হচ্ছে বলে। আমি কি তোমার বুঝাইতে পারছি কথাটা? তাইলে এখানে দেখো তো,
আমরা এই যে এই তিনটা পদই হচ্ছে কৃদন্ত পদ। এই তিনটা পদ কি কৃদন্ত পদ। কেন? কারণ ধাতুযুক্ত আছে এগুলোর ভিতরে। কোন পদের ভিতরে যদি ধাতুযুক্ত থাকে, আমি আবার বলছি, কোন পদের ভিতরে যদি ধাতুযুক্ত থাকে তখন সে পদকে বলা হয় কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। এখন সংজ্ঞায় বলছি, দেখো কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাহলে আমি তো এখানে কৃদন্ত পদ পায়ে গেছি, আমার দরকার হচ্ছে উপপদ। উপপদ হচ্ছে প্রথমটা, এই সত্য একটা উপপদ, ছেলে একটা উপপদ, পকেট একটা উপপদ। কেন? যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। এখন দেখো, আমি যদি সহজ করে বলি, কৃদন্ত পদের ঠিক আগের পদটাই উপপদ। উপপদ নাউন হয়, বিশেষ্য হয়। কৃদন্ত পদের ঠিক আগের পদটাই উপপদ। এটা হচ্ছে সহজ সংজ্ঞা। কিন্তু বইয়ের ভাষায় যদি ব্যাখ্যা করি, আমার হাতের দিকে তাকায় থাকো, আমার চেহারার দিকে না, আমার হাত কই কই যায় দেখো। দেখো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। এবার বুঝছো? আবার বলি, দেখো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। অর্থাৎ এখানে পকেটের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে পকেট উপপদ হয়েছে। ছেলের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে ছেলে উপপদ। সত্য শব্দের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হওয়ার কারণে সত্য উপপদ। সত্য এখানে ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আসছে। বুঝছো? তাহলে আমি যদি সহজ করে বলি যে কৃদন্ত পদের ঠিক আগে যে পদটা থাকে সেটাই উপপদ। ক্লিয়ার? এবার কৃদন্ত পদের ঠিক আগের পদের নামই হচ্ছে উপপদ। বুঝছো কিনা বলো? এখন দেখো, কৃদন্ত পদ আর উপপদ এই দুইটা মিলেই উপপদ তৎপুরুষ সমাস হয়েছে কিনা। কৃদন্ত পদ আর উপপদ মিলেই কি হয়েছে? উপপদ তৎপুরুষ সমাস হয়েছে, রাইট? এই যে এবার নিচে লেনে দেখো, কৃদন্ত পদের সাথে উপপদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এবার ধরতে পারছো?